গল্পের শুরুতেই একটা জঙ্গলে আমরা অনেক পশু পাখি দেখতে পাই। আজকের জঙ্গলে সব প্রাণীরা অনেক খুশি, কারণ আজ তাদের রাজা মুফাসার একটা ছেলে হয়েছে। আর রাজপুত্র সিম্বাকে আশীর্বাদ দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে বনের সব ধরনের প্রাণীরা এসে জড়ো হয়েছে, কারণ উত্তরাধিকারী সূত্রে ভবিষ্যতে ছোট্ট বাচ্চাটি একসময় তাদের রাজা হবে। আর সেই রাজসভার মন্ত্রী বা সব থেকে বিচক্ষণ প্রাণীটি হচ্ছে এই বেবুন। এর নাম হচ্ছে রফিকি। আর সে সিম্বাকে 2 হাত তুলে বনের সব প্রাণীদের সামনে পরিচয় করিয়ে দেয়। এই অনুষ্ঠানে জঙ্গলের সবাই আসলেও মুফাসার ভাই স্কার আসেনি, আর তাই তখন রাজু নামের এই পাখিটা তার কাছে আসে। সেও রাজসভার খবর আদান প্রদানের কাজ করে। কিন্তু রাজু যখন স্কারের কাছে জিজ্ঞেস করে কেন সে সিম্বার অভিষেক অনুষ্ঠানে আসেনি, তখন স্কার তাকে বলে, আমি কাউকে ভয় পাই না, আর তাই কাউকে জবাবদিহি করতে আমি বাধ্য নই। এটা বলে সে রাজুর ওপর আক্রমণ করে দেয়। আর তখন সেখানে মুফাসা চলে আসে। মুফাসা স্কারকে জিজ্ঞেস করে, তুমি কেন অনুষ্ঠানে আসনি? তখন স্কার তাচ্ছিল্যের সুরে বলে, আমি ভুলে গিয়েছিলাম, যদি মনে থাকতো তাহলে কি আমি কখনো রাজার সম্মান অমান্য করতাম? এটা বলে স্কার সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু মুফাসা এতে রেগে যায় আর তার সামনে এসে বলে, সিম্বা এর রাজ্যের ভবিষ্যৎ রাজা, আর তাই তুমি সেখানে না এসে তাকে অপমান করেছো, আর এখন আমার কথাও আমলে নিচ্ছ না। তখন স্কার বলে, তাহলে ভবিষ্যৎ রাজার জন্য শুভকামনা রইল। এটা বলে সেখান থেকে চলে যায়। মুফাসা তখন রাজুকে বলে, একে নিয়ে যে কি করব? কিন্তু রাজু বলে, বাদ দেন তো ওর কথা। পরের দিন সকাল হতেই ছোট সিম্বা তার বাবাকে ডাকাডাকি করতে শুরু করে, কারণ আজকে তাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল। মুফাসা তার ছেলেকে তাদের রাজ্য ঘুরিয়ে দেখাবে, আর তাই সবার প্রথমে মুফাসা সিম্বাকে নিয়ে তাদের ওই গুহার সামনে বিশাল পাথরের উপর এসে বসে। আর সে সিম্বাকে বলে, দেখো বাবা, এখান থেকে সূর্যের আলোতে যতদূর চোখ যায় এই সম্পূর্ণ রাজ্যটাই আমার, আর একটা সময় আমি না থাকলে এটা তোমার হয়ে যাবে। কিন্তু সব সময় মনে রাখবে, রাজা হচ্ছে ওই সূর্যের মতো, যার উত্থান আছে আবার পতনও আছে, আর তাই তোমাকে সব সময় সাবধানতার সাথেই দায়িত্ব পালন করতে হবে। সিম্বা তখন তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, এই গাছপালা নদী পাহাড় যা কিছু আছে সব আমাদের? মুফাসা হাসি দিয়ে বলে, এখানকার কিছুই আমাদের না, আমরা শুধু দেখাশোনা করি, আর তুমি এখান থেকে যা কিছু দেখা যাচ্ছে সব জায়গায় যেতে পারবে, কিন্তু কখনো ভুলেও ওই পাহাড়ের পেছনে যাবে না। এরপর মুফাসা সিম্বাকে নিয়ে নিচে নেমে আসে আর তাকে জঙ্গল ঘুরিয়ে দেখাতে থাকে। তখন সিম্বা জিজ্ঞেস করে, বাবা, এই পুরো এলাকার যত প্রাণী আছে আমরা কি সবার রাজা? মুফাসা ছোট্ট সিম্বার প্রশ্নের উত্তরে বলে, দেখো, এই জঙ্গলের যত প্রাণী আছে আমরা সবাই মিলে প্রকৃতির একটা অংশ, কেউ কারো বড় নয়, আবার কেউ ছোটও নয়। সিম্বা বলে, কিন্তু বাবা, আমরা তো এদেরকে শিকার করে খাই। তখন মুফাসা বলে, আমরা শিকার করি ঠিকই, কিন্তু আবার আমরা যখন মারা যাই এই মাটির সাথে মিশে যায়, আর সেখানেই নতুন ঘাস আর গাছপালা হয়, সেগুলো খেয়ে এই জঙ্গলের বেশিরভাগ প্রাণী বেঁচে থাকে। তাই আমরা সবাই একটা চক্রের অংশ মাত্র, শুধু আমরা নিজেদের দায়িত্বগুলো ঠিকভাবে পালন করে যাই। বাবা ছেলে যখন এইসব কথা বলছিল তখন রাজু সেখানে আসে। মুফাসা তখন চুপি চুপি সিম্বাকে বলে, চলো আমরা রাজুর সাথে একটু মজা করি। আর সিম্বাও তখন একজন দক্ষ শিকারীর মতো করে রাজুর ওপর আক্রমণ করে। এতে সিম্বা অনেক মজা পায় আর বাপ বেটা কিছুক্ষণ খুনসুটি করে। রাজু তখন রাজ্যে চক্কর মেরে এসে মুফাসাকে বলে, রাজ্যে একদিক থেকে হায়নার দল ঢুকেছে। এটা শুনে মুফাসা দ্রুত সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর যাওয়ার আগে সে রাজুকে বলে সিম্বাকে নিয়ে সাবধানে বাড়িতে দিয়ে আসতে। কিন্তু ছোট্ট সিম্বা তার বাবার সাথে যেতে চায়। মুফাসা তাকে নিষেধ করে। সে বলে, আমি যেখানে যাচ্ছি সেখানে বিপদ হতে পারে, তাই তুমি রাজুর সাথে ফিরে যাও। মুফাসার কথায় সিম্বা তখন রাজুর সাথে বাড়ির দিকে ফিরতে থাকে, কিন্তু একা একা বলতে থাকে, আমি আর ছোট নেই, আমি অনেক বড় হয়ে গেছি। বাড়ি ফেরার পর একটা প্রজাপতির পিছু করতে করতে সিম্বা তার চাচার সামনে চলে আসে, আর স্কার তখন সিম্বাকে বলে, শিকার করা ছোটদের কাজ না, তাই তুমি বাড়ি ফিরে যাও। কিন্তু ছোট্ট সিম্বা তার চাচাকে বলে, আমি একদম ছোট নই, আর তাছাড়াও কিছুদিনের মধ্যে এখানকার রাজা হয়ে যাব, তখন তোমাকেও আমার হুকুম মানতে হবে। স্কার তখন সিম্বাকে জিজ্ঞেস করে, তোমার বাবা কি তোমাকে সমস্ত রাজ্যটা দেখিয়েছে? সিম্বা বলে, হ্যাঁ, কিন্তু
ওই দূরে পাহাড়ের দিকে যেতে নিষেধ করেছে। স্কার তখন বলে, হ্যাঁ ওখানে বাচ্চারা যেতে পারে না, কারণ ওখানে হাতিদের কঙ্কালের পাহাড় রয়েছে। তুমি তো এখনো অনেক ছোট, তাই ওখানে যেতে পারবে না। আসলে স্কার এসব কিছু বলে সিম্বাকে পাহাড়ের দিকে যাওয়ার জন্য উস্কে দিচ্ছিল, কারণ বাচ্চাদেরকে যখন কোথাও যেতে বা কিছু করতে নিষেধ করা হয় তখন অতিরিক্ত উৎসাহের কারণে তারা সে জিনিসটাই বারবার করতে চায়। ছোট্ট সিম্বার বেলাতেও এর ব্যতিক্রম হয়নি, আর তাই সে স্কারের কাছ থেকে তার বান্ধবী নালাকে বলে, চলো আমরা সামনে থেকে ঘুরে আসি। কিন্তু তখন সিম্বার মা বলে, ঠিক আছে তোমরা যেতে পারো, কিন্তু বেশি দূর যাবে না, আর তোমাদের সাথে রাজও যাবে। আর তখন তারা তিনজন আস্তে আস্তে এগোতে থাকে। নালা তখন সিম্বাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সিম্বা তাকে বলে, আমরা ওই পাহাড়ের পেছনে যাব, সেখানে নাকি হাতিদের কঙ্কালের পাহাড় রয়েছে। নালা তখন বলে, ওখানে তো বাচ্চাদের যাওয়া একেবারেই নিষেধ। কিন্তু সিম্বা তাকে বলে, আরে চলো তো, আমি তো আছি তোমার সাথে, কিছুই হবে না। কিন্তু সেখানে যাওয়ার আগে আমাদেরকে রাজুর পিছু ছাড়াতে হবে। আর ঠিক তখনই তার সামনে রাজু চলে আসে। সে বলে, কি ব্যাপার, কোথায় যাচ্ছ ভবিষ্যৎ রাজা রানী? এটা শুনে তারা দুজন বলে, ইস আমরা কখনো বিয়ে করব না, আমরা শুধু ভালো বন্ধু। এরপর তারা দুজন মিলে বিভিন্ন প্রাণীদের মধ্যে দিয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে। আর একটা সময় রাজুর চোখ ফাঁকি দিয়ে তারা সেই পাহাড়ের কাছাকাছি চলে আসে। সিম্বা সেখানে হাতিদের কঙ্কাল দেখে বলতে থাকে, দেখো আমরা এখানে চলে এসেছি, আর এখান থেকে ফিরে আমি বাবাকে বলবো আমি আর ছোট নেই, আমি বড় হয়ে গেছি। কিন্তু কিছুক্ষণ সেখানে থাকার পর নালা বারবার সিম্বাকে বলতে থাকে, আমাদের উচিত এখন এখান থেকে চলে যাওয়া, কারণ আমার এই জায়গাটা মোটেও সুবিধার মনে হচ্ছে না। কিন্তু সিম্বা তার কোনো কথাই শোনে না। সে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর সেখানে একদল হায়না চলে আসে। হায়নাদের একজন তাদের দিকে এগোতে এগোতে বলতে থাকে, বাহ অনেকদিন মাংস খাই না, আর আজকে রাজপুত্রের মাংসের স্বাদ পাবো। আর তখন সেখানে রাজু চলে আসে। সে বলে, দেখো তোমরা রাজা মুফাসার সাথে শত্রুতা করো না, এর ফল মোটেও ভালো হবে না। কিন্তু হায়নাটা তখন বলে, সিংহ আর হায়নাদের মধ্যে অনেক আগে থেকেই যুদ্ধ লেগে আছে, আর তাই আজকে তোমার রাজার ছেলেকে খেয়ে বিশাল প্রতিশোধ নেব। এটা বলে সে সিম্বা আর নালার উপর আক্রমণ করে বসে। কিন্তু সিম্বা আর নালা ছোট হওয়ায় ছোট ছোট সুরঙ্গের মধ্য দিয়ে দৌড়ে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু একটা সময় হায়নারা তাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরে। তখন সিম্বা তার বাবার মতো গর্জন দেওয়ার চেষ্টা করে, কিন্তু দেখা যায় ছোট হওয়ার কারণে তার গলা থেকে বিড়ালের মতো আওয়াজ বেরোচ্ছিল। আর সেখানে থাকা একটা হায়না তাকে উপহাস করে বলে, তুমি চাইলে আবারও চেষ্টা করতে পারো। আর এবার সিম্বা যখন গর্জন দেয় তখন দেখা যায় আশপাশের সবকিছু কেঁপে উঠেছে, কারণ তার পেছনে তার বাবা দাঁড়িয়ে আছে। মুফাসা এসে সব হায়নাদেরকে ইচ্ছা মতো মারতে থাকে। আর এরপর সে হায়নাদের লিডারকে বলে, এরপরে যদি আবার কখনো তোমরা আমার দিকে চোখ তুলে তাকাও তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। এটা বলে সে সিম্বা আর নালাকে নিয়ে সেখান থেকে চলে আসে। মুফাসা রাগে সিম্বার সাথে অনেকক্ষণ কথা বলে না। এরপর সে রাজুকে বলে, তুমি নালাকে নিয়ে এখান থেকে চলে যাও, আমার সিম্বার সাথে কথা আছে। রাজা মুফাসা তখন সিম্বাকে বলে, তুমি জেনে শুনে আমার আদেশ অমান্য করেছো, আর শুধু তাই নয় তুমি নিজের সাথে নালাকেও বিপদে ফেলেছো। সিম্বা তখন বলে, বাবা আমি আমার যোগ্যতা প্রমাণ করতে চেয়েছিলাম, আমার মনে হচ্ছিল আমি যদি ওখানে একা একা যেতে পারি তাহলে তুমি আমাকে অনেক সাহসী মনে করবে। মুফাসা তখন বলে, একজন রাজা কখনোই কাউকে বিপদে ফেলে না, আর আমি আজকে অনেক ভয় পেয়ে গেছিলাম, যদি তোমার কিছু হয়ে যেত। সিম্বা তখন নিজের ভুল বুঝতে পারে। মুফাসা বলে, ওই আকাশের তারাগুলো দেখেছো, আর ওখান থেকেই আমাদের সমস্ত পূর্বপুরুষ আমাদেরকে দেখছে। যদি তুমি কখনো বিপদে পড়ো আর আমি না থাকি তাহলে ভেবে নেবে আমি সবসময় ওপর থেকে তোমাকে দেখছি। এরপর বাবা ছেলে বেশ কিছুক্ষণ গল্প করে। এদিকে হায়নারা একজন আর একজনকে বলতে থাকে সে অনেক সাহসী আর শক্তিশালী, একদিন তাকে উচিত শিক্ষা দিতে হবে। এতক্ষণে তারা দেখতে পায় দূর থেকে একটা সিংহ এখানে আসছে। প্রথমে তারা ভেবেছিল হয়তো মুফাসা তার প্রতিশোধ নিতে এসেছে, কিন্তু কাছে আসার পর তারা বুঝতে পারে এটা মুফাসা নয় বরং তার ভাই স্কার। সে এখানে এসে বলে, আজকে তোমাদের জন্য কচি দুটো বাচ্চা পাঠিয়েছিলাম, কিন্তু তোমরা তাদেরকেও স্বীকার করতে পারলে না। তখন একজন হায়না তাকে বলে, মুফাসার জন্য এটা করতে পারিনি। স্কার তখন তাদেরকে লোভ দেখায়, যদি আমি রাজা হতে পারি তাহলে তোমাদেরকে আরো অনেক বেশি শিকার করার সুযোগ করে দেব। কিন্তু হায়নাদের নেতা তখন বলে, যতদিন মুফাসা বেঁচে আছে আমরা কখনোই মন খুলে শিকার করতে পারবো না। স্কার তখন বলে, তাহলে আমরা মুফাসাকে মেরে ফেলবো। এটা শুনে সব হায়নারা অবাক হয়ে যায়, আর স্কার তখন হায়নাদের সাথে নিয়ে মুফাসাকে হত্যা করার ষড়যন্ত্র করে। পরের দিন সকালে স্কার সিম্বাকে নিয়ে একটা পাহাড়ের খাদে আসে, আর সিম্বাকে বলে, তুমি এখানে কিভাবে গর্জন করতে হয় সেটা প্র্যাকটিস
করতে থাকো। তোমার প্রথম গর্জন শুনে তোমার বাবা অনেক খুশি হবে। এরপর স্কার সেখান থেকে চলে যায় আর সিম্বা একা একা গর্জন প্র্যাকটিস করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে সেখানে বন্য মহিষের দল চলে আসে। আসলে এদেরকে হায়নার দল তাড়া করে এই পথে নিয়ে এসেছিল। এদিকে স্কার তখন মুফাসার কাছে এসে বলে, জলদি আমার সাথে চলো, কারণ মহিষের দল সিম্বাকে আক্রমণ করেছে। যদি আমাদের দেরি হয়ে যায় তাহলে হয়তো সিম্বাকে বাঁচাতে পারবো না। এদিকে সিম্বা ততক্ষণে ভয়ে নিজেকে বাঁচাতে একটা গাছের ডালে উঠে বসে। মুফাসা সেখানে পৌঁছে সবার আগে সিম্বাকে একটা সেফ জায়গায় উঠিয়ে রাখে। এরপর মুফাসা নিজে যখন উপরে ওঠার চেষ্টা করে সেখানে স্কার চলে আসে আর সে মুফাসাকে উপর থেকে ফেলে দেয়। সিম্বা দেখে যে তার বাবা ঘরের উপর থেকে নিচে পড়ে গেছে। সে কাঁদতে কাঁদতে তার বাবার কাছে আসে। বাবাকে সে ডাকতে থাকে যে বাবা ওঠো, কিন্তু তার বাবা কোনো কথা বলছিল না, কারণ মুফাসা ততক্ষণে মারা গিয়েছিল। সিম্বা তখন নিরুপায় হয়ে তার বাবার কোলের পাশে শুয়ে পড়ে। একটু পর স্কার সেখানে এসে সিম্বাকে বলে, তুমি এটা কি করলে? তুমি নিজের বাবাকে মেরে ফেললে? সিম্বা তখন কাঁদতে কাঁদতে বলে, আমি তো কিছুই করিনি, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। কিন্তু স্কার তাকে বলে, যদি তোমার মা জানতে পারে তোমাকে বাঁচাতে গিয়ে তোমার বাবা মারা গেছে তাহলে সে কখনো তোমাকে ক্ষমা করতে পারবে না। এরপর সিম্বা তখন স্কারকে জিজ্ঞেস করে, আমি এখন কি করব? স্কার তাকে বলে, তুমি এই রাজ্য ছেড়ে চলে যাও, আর কখনো এখানে ফিরে আসবে না। এটা শুনে সিম্বা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই স্কার কিছু হায়নাকে সিম্বার পেছনে পাঠায় তাকে মেরে ফেলার জন্য। হায়নারা তাকে তাড়া করলে সে দৌড়ে পাহাড়ের উপর উঠতে থাকে, আর একদম উপরে ওঠার পর পা পিছলে সিম্বা নিচে পড়ে যায়। এটা দেখে হায়নারা বলে, যাক, সিম্বার খেল খতম, আমাদেরকে আর কিছুই করা লাগলো না। তারা ভাবছিল এত উপর থেকে সে নিচে পড়ে অবশ্যই মারা গিয়েছে। এটা ভেবে তারা সেখান থেকে চলে আসে, কিন্তু আসলে সিম্বা একটা গাছের গোড়ায় তখন চুপচাপ লুকিয়েছিল। এরপর সিম্বা নিজের বাবার মৃত্যুর অপবাদ নিয়ে সেখান থেকে অনেক দূরে চলে যায়। এদিকে স্কার তখন রাজ্যে ফিরে এসে বাকি সবাইকে বলতে থাকে, মুফাসা অনেক ভালো রাজা ছিল, আর আমার ভাইয়ের মৃত্যুতে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি, আর সেই সাথে আমাদের ভবিষ্যৎ রাজা সিম্বাও মারা গেছে। তাই নিয়ম অনুযায়ী এখন আমি এখানকার রাজা, কিন্তু এত বড় রাজ্য আমি একা সামলাতে পারবো না। তাই আমার কিছু সাহায্যের প্রয়োজন, আর আজ থেকে হায়নারা আমাকে সাহায্য করবে। স্কারের এইসব কথা শুনে সিংহরা অবাক হয়ে যায়, কারণ হায়নারা কোনো নিয়ম শৃঙ্খলা মানে না। তারা সামনে যা পায় তাই ধরে খেয়ে ফেলে। অন্যদিকে আমাদের ছোট্ট সিম্বা তখন একা একা অনেক পথ পাড়ি দিয়ে রাজ্য থেকে অনেক দূরে চলে আসে, আর অনেকক্ষণ কিছু খেতে না পেয়ে সে অনেক ক্লান্ত হয়ে যায় এবং মরুভূমির মাঝখানে শুয়ে পড়ে। আর তখন আকাশ থেকে একদল শকুন নেমে আসে। তারা মনে করে হয়তোবা সিম্বা মারা গিয়েছে, কিন্তু যখন শকুনগুলো সিম্বাকে খেতে যাবে তখন সেখানে পুম্বা আর টিমন নামের দুটো প্রাণী এসে তাকে বাঁচিয়ে নেয়। আর যখন সিম্বার জ্ঞান ফেরে তারা দুজন বলে, আমরা শকুনের হাত থেকে তোমাকে বাঁচিয়েছি। কিন্তু হতাশ সিম্বা বলতে থাকে, আমার আর বেঁচে থেকে কি লাভ? কিন্তু পুম্বা আর টিমন ভাবছিল যদি তারা তাদের সাথে একটা সিংহকে রাখতে পারে তাহলে জঙ্গলের সবাই অনেক ভয় থাকবে। তাই তারা দুজন সিম্বাকে তখন হাকুনা মাটাটা গান শুনিয়ে তার মন ভালো করে দেয়। এরপর তারা সবাই মিলে একটা নতুন জঙ্গলের দিকে যেতে থাকে। এই জঙ্গলটা সিম্বাদের জঙ্গলের থেকে একদমই আলাদা ছিল, কারণ এখানে কোনো সিংহ ছিল না। এখানকার বেশিরভাগ প্রাণীরাই পোকামাকড়কে খেয়ে জীবনযাপন করত। আর তারা দুজন তখন সিম্বাকে বলে, এখানে থাকতে হলে কোনো প্রাণীকে শিকার করা যাবে না, সবার সাথে মিলেমিশে থাকতে হবে। সিম্বা তখন নিরুপায় হয়ে তাদের সাথে পোকামাকড় খাওয়া শিখে নেয়, আর এভাবেই দিন কেটে যায়। দেখতে দেখতে সিম্বা অনেক বড় হয়ে যায়। কিন্তু অন্যদিকে মুফাসা মারা যাওয়ার পর স্কার তার হায়নাদেরকে নিয়ে নিয়ন্ত্রণের বাইরে শিকার করতে শুরু করে, আর তাই তাদের ভয়ে বেশিরভাগ প্রাণীরাই রাজ্য ছেড়ে চলে গিয়েছে। আর প্রাণীদের চলে যাওয়ার কারণে সেখানকার অবস্থা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। পুরো রাজ্য এখন প্রায় মরুভূমির মতো হয়ে যাচ্ছে, আর এখন নালা অনেক বড় হয়ে গেছে। সে সবকিছু দেখে রানীকে বলে, যদি এভাবেই চলতে থাকে তাহলে আমাদের রাজ্যের অবস্থা একেবারেই খারাপ হয়ে যাবে। কিন্তু তখন রানী বলে, আমরা চাইলেই এখন প্রতিবাদ করতে পারবো না, আমাদেরকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। এদিকে স্কার তখন একটা হরিণ শিকার করে খাচ্ছিল। রানী এসে তাকে বলে, শিকার করা তো এখন ছেলে খেলা হয়ে গেছে। তখন স্কার বলে, এই রাজ্যে সব থেকে শক্তিশালী প্রাণী হচ্ছে আমি, আর আমার সামনে দাঁড়ানোর ক্ষমতা আর কারো নেই। তাই আমি যাকে ইচ্ছা তাকেই শিকার করতে পারি। কিন্তু তুমি আর কতদিন একা একা থাকবে? বরং তুমি আমাকে তোমার রাজা হিসেবে মেনে নাও। তুমি মেনে নিলেই বাকি সিংহরাও আমাদের কথা শুনবে। কিন্তু রানী তখন বলে, আমি তোমাকে কোনোদিনই বিয়ে করব না, কারণ তুমি আমার রাজা হওয়ার যোগ্য নও। স্কার তখন রেগে গিয়ে বলে, ঠিক আছে, এতদিন শিকার করে আনা পশু পাখি আমি খাওয়ার পর তোমরা খেতে, কিন্তু আজ থেকে আমার খাওয়ার পর হায়নারা খাবে। আর তারপর
কিছু বেঁচে থাকলে সেগুলো তোমরা খাবে, এটা বলে স্কার সেখান থেকে চলে যায়। সেদিন রাতে সবাই যখন ঘুমাচ্ছিল, নালা তখন চুপি চুপি কাউকে কিছু না বলে এখান থেকে বের হওয়ার চেষ্টা করে। আর সেখানে রাজু চলে আসে। সে নালাকে বলে, কি করছো তুমি? নালা বলে, আমি এভাবে চুপ করে বসে থাকতে পারি না, আমি বাইরে যাচ্ছি কারোর সাহায্য নেওয়ার জন্য। এটা বলে নালা সেখান থেকে রওনা হয়। আর তখন নালা প্রায় স্কারের হাতে ধরা পড়ে যাচ্ছিল। এমন সময় সেখানে রাজা এসে তাকে বাঁচিয়ে দেয়। আর তখন নালা সবার চোখ ফাঁকি দিয়ে রাজ্য থেকে বের হয়ে যায়। অন্যদিকে নতুন রাজ্যে সিম্বা সবার সাথে অনেক ভালোই আছে। সে একটা প্রজাপতি নিয়ে খেলা করছিল। আর তখন একটা হরিণ ভয় পেয়ে যায়, কিন্তু যখন সে দেখে এটা আসলে সিম্বা, তখন সে বলে, আমি ভাবছিলাম হয়তো এটা কোনো সিংহ, কিন্তু তুমি তো আসল সিংহ না। এটা শুনে সিম্বা মনে মনে একটু কষ্ট পায়। এরপর সেদিন সিম্বা জঙ্গলের বাকি সবাইকে পোকা খাওয়ার ব্যবস্থা করে দেয়। আর তারপর তারা সবাই মিলে অনেক মজা করে পোকামাকড় খেতে শুরু করে। সেদিন রাতে সিম্বা তার বন্ধুদের সাথে শুয়ে শুয়ে আকাশ দেখছিল। এমন সময় ছোটবেলায় তার বাবার বলা কথাগুলো মনে পড়ে যায়। আর তখন সে আকাশের দিকে তাকিয়ে মন খারাপ করছিল। এমন সময় তার কেশরের কিছু চুল বাতাসে উড়ে নদীতে গিয়ে পড়ে। আর সেখানকার একটা পাখি বাসা বানানোর জন্য এগুলো নিয়ে তার বাসায় রাখে। শুকিয়ে যাওয়ার পর সেগুলো পাখির বাসা থেকে উড়ে গাছের ডালে পাতার উপর এসে পড়ে। আর তখনই জিরাফের দল সেখানে পাতা খাচ্ছিল, তাই সে পাতার সাথে চুলও খেয়ে ফেলে। এরপর স্বাভাবিকভাবেই সেটা গোবরে পরিণত হয়। এরপর এক সময় গোবরটা ভেঙে গিয়ে সেখান থেকে আবারও বাতাসে চুলগুলো উড়ে অন্য একটা জায়গায় এসে পৌঁছায়। তখন সেখানে কিছু পিঁপড়া তাদের বাসায় খাবার নিয়ে যাচ্ছিল। তখন চুলটা রফিকের সামনে আসে। রফিক এটা হাতে নিয়েই বুঝতে পারে এটা সিম্বার চুল। আর সিম্বা এখনো বেঁচে আছে। নতুন রাজ্যের সমস্ত প্রাণীরা সারাদিন হেসে খেলে তাদের জীবন পার করছিল, কিন্তু হঠাৎ করে কোথা থেকে একটা সিংহ তাদের উপর আক্রমণ করে বসে। পুম্বা আর টিমন নিজেদের যান বাঁচাতে প্রাণপণে দৌড়াতে থাকে। এক পর্যায়ে সিংহটা পুম্বাকে প্রায় ধরেই ফেলছিল। আর তখন সেখানে সিম্বা চলে আসে। সিম্বা এখানে এসে ওই সিংহটার সাথে লড়াই শুরু করে দেয়, কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝতে পারে এই সিংহটা আসলে নালা। নালা সিম্বাকে দেখে অনেক অবাক হয়, কারণ সে ভেবেছিল সিম্বা মারা গেছে। এরপর তারা দুজনেই জঙ্গলে অনেকক্ষণ ঘোরাঘুরি করে আর গল্প করতে থাকে। নালা তখন সিম্বাকে বলে, তোমার অবশ্যই ঘরে ফিরে যাওয়া উচিত, কারণ স্কার আমাদের রাজ্যটাকে শাসনে পরিণত করেছে, আর তাই রাজ্যের রাজা হিসেবে তাদেরকে উদ্ধার করা তোমার দায়িত্ব। সিম্বা তখন তাকে বলে, এখন এটাই আমার বাড়ি, তাই তুমি আমার সাথে থেকে যাও, আর এতে তোমার অনেক ভালো লাগবে। কিন্তু নালা বলে, দেখো সিম্বা, আমি এটা কখনোই করতে পারবো না। তখন সিম্বা বলে, ঠিক আছে, একটু পরে ভেবে দেখা যাবে, তার আগে চলো আমি তোমাকে এই রাজ্যটা ঘুরে দেখাই। আর এরপর সিম্বা নালাকে পুরো রাজ্যটা ঘুরে দেখায়। নালা বলে, বাহ, আসলেই তো জায়গাটা অনেক সুন্দর, কিন্তু তুমি এতদিন কেন বাড়ি ফিরে যাওনি? তুমি তো আমাদের রাজ্যের রাজা ছিলে। তখন সিম্বা বলে, আমি কোনো রাজা নই, ওখানকার রাজা স্কার। কিন্তু নালা বলে, স্কারকে আমরা কখনোই রাজা বলে মেনে নিতে পারিনি, আর এখন তো সে সব সীমা অতিক্রম করেছে, আর তোমার মায়ের সাথে দেখা করার জন্য হলেও একবার রাজ্যে ফিরে আসা উচিত। তখন সিম্বা বলে, আমি এখানে অনেক ভালো আছি। হাকুনা মাটাটা? নালা জিজ্ঞেস করে, এগুলো তুমি কি বলছো? সিম্বা তাকে বলে, এর অর্থ হলো যা হওয়ার তা হবেই, এত ভেবে কোনো লাভ নেই। নালা তখন বলে, তুমি আর আগের মতো নেই। আমি এখানে এসেছিলাম সাহায্যের জন্য, কিন্তু এখন মনে হচ্ছে আমি ভুল কোথাও চলে এসেছি। ভালো থেকো সিম্বা। এটা বলে নালা সেখান থেকে চলে যায়। সিম্বা তখন মন খারাপ করে বলতে থাকে, আমার কাউকে দরকার নেই, আমি এখানে একাই ভালো আছি। আর তখন তার সামনে রফিক চলে আসে। সে সিম্বাকে বলে, একা একা কখনোই ভালো থাকা যায় না, বরং সবাইকে নিয়ে ভালো থাকতে হয়। সিম্বা তখন রফিককে জিজ্ঞেস করে, আপনি আসলে কে? আমি কি আপনাকে চিনি? তখন রফিক বলে, তুমি আমাকে চেনো না ভালো কথা, কিন্তু তুমি কি নিজেকে চেনো? আমি কিন্তু তোমাকে এবং তোমার বাবাকে চিনি। শুধু তাই নয়, তোমার বাবা এখনো বেঁচে আছে। বাবার কথা শুনে সিম্বা অবাক হয়ে যায়। রফিক তখন বলে, তুমি কি তোমার বাবাকে দেখতে চাও? তাহলে আমার সাথে আসো। সিম্বা তখন রফিককে ফলো করতে থাকে, আর সে সিম্বাকে নিয়ে একটা নদীর ধারে আসে। তাকে পানির মধ্যে তাকাতে বলে। সিম্বা যখন পানিতে নিজের প্রতিচ্ছবির দিকে তাকায়, তখন রফিক পানিতে হাত দিলে সিম্বা সেখানে নিজের জায়গায় মুফাসার চেহারা দেখতে পায়। আর রফিক তাকে বলে, তোমার বাবা এখনো তোমার মধ্যে বেঁচে আছে। সিম্বা তখন মন খারাপ করে আকাশের দিকে তাকায়, আর সেখানেও মেঘের মধ্যে সে তার বাবার ছবি দেখতে পায়। তার মনে হচ্ছিল মুফাসা তাকে বলেছে, যাও সিম্বা, নিজের রাজ্যে ফিরে যাও, আর আমার রেখে আসা সিংহাসন নিজের জন্য বুঝে নাও। আর এরপর সিম্বা তার বাবার কথাগুলো মনে করে। এই প্রকৃতিতে আমাদের সবাইকে তার নিজের কাজগুলো ঠিকভাবে করে যেতে হবে। সিম্বা বুঝতে পারে সে অন্য প্রাণীদের মতো হেসে খেলে কেয়ারলেস ভাবে জীবন কাটাতে পারে না, কারণ তার উপর অনেক বড় দায়িত্ব রয়েছে। তাই সিম্বা তখন গর্জন দিয়ে ওঠে আর সবাইকে তার উপস্থিতির কথা জানায়।
জানান দেয় আর সেখান থেকে দৌড়ে সে তার নিজের রাজ্যের দিকে ফিরতে থাকে। পথে তার নালার সাথে দেখা হয় আর এরপর তারা দুজন মিলে অনেক পথ পাড়ি দিয়ে তাদের রাজ্যের সীমানায় চলে আসে। কিন্তু নিজের রাজ্যের এই চেহারা দেখে সিম্বা অনেক হতাশ হয়, কারণ তাদের রাজ্যের এই অবস্থা কখনোই ছিল না। সমস্ত গাছপালা শুকিয়ে গেছে আর যেখানে সেখানে পশু পাখির কঙ্কাল পড়ে আছে। কিন্তু সিম্বা তখন বলে, আমি একা কি স্কারকে হারাতে পারবো? নালা তখন বলে, আমিও তোমার সাথে আছি, আর তাছাড়া তুমি ফিরে গেলে বাকিরাও তোমার পক্ষে থাকবে। আর তখনই সেখানে দেখা যায় পুম্বা আর টিমন এসেছে। সিম্বা তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কেন এখানে এসেছো? তখন তারা দুইজন বলে, বন্ধুর প্রয়োজনে সবসময় অন্য বন্ধুরা এগিয়ে আসবে, এটাই তো নিয়ম। কিন্তু অন্যদিকে স্কার তখনও সিম্বার মাকে নিজের রানী বানাতে উঠে পড়ে লেগেছে। সে বলে, আমি বুঝতে পারছি না তুমি কেন আমাকে গ্রহণ করছো না। আমি মুফাসার থেকেও শক্তিশালী রাজা। কিন্তু রানী বলে, তুমি মুফাসার পায়ের ধুলারও যোগ্য না। একথা শুনে স্কার রানীর সাথে লড়াই করতে শুরু করে আর তখনই সিম্বা সেখানে চলে আসে। সে বিশাল এক হুঙ্কার দেয়। সিম্বার মা তাকে দেখে অনেক অবাক হয়, কারণ তারা সবাই এতদিন জানতো সিম্বা মারা গিয়েছে। আর নালা তখন বলে, স্কার, তোমার রাজত্বের দিন শেষ হয়ে গেছে, এখন আমরা তোমাকে রাজা বলে মানি না। আর বাকি সিংহরাও হুঙ্কার দিয়ে তার সাথে একমত পোষণ করে। স্কার তখন বলে, সিম্বা, তোমাকে জীবিত দেখে ভালো লাগছে, কিন্তু তুমি কি সবাইকে জানিয়েছো যে তোমার বাবার মৃত্যুর জন্য তুমি দায়ী? সিম্বা তখন চুপ করে দাঁড়িয়ে থাকে। সে আস্তে আস্তে বলে, হ্যাঁ, আমার বাবার মৃত্যুর জন্য আমিই দায়ী। কিন্তু তার মা এই কথা একদমই বিশ্বাস করতে চায় না। স্কার তখন চিৎকার করে বলতে থাকে, তোমরা কি সবাই বুঝতে পারছো মুফাসার মৃত্যুর জন্য সিম্বাই দায়ী, আর তাই একজন খুনি কিভাবে আমাদের রাজা হতে পারে? এসব বলতে বলতে স্কার সিম্বাকে সেই পাথরের মাথায় নিয়ে আসে আর পেছানোর সময় সিম্বার পা পেছনে কোনো মতে পাথর থেকে ঝুলতে থাকে। আর তখনই আকাশ থেকে বজ্রপাতের কারণে সিম্বার ঠিক নিচের একটা গাছে আগুন ধরে যায় আর চারপাশের আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। স্কার তখন সিম্বার কাছে এসে বলে, আরে এই দৃশ্যটা তো অনেক পরিচিত লাগছে। তোমার বাবাও একইভাবে এই পাহাড়ের ওপর ঝুলেছিল আর আমি তাকে হত্যা করেছি। আর আজকে দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, তার ছেলেও ঠিক একইভাবে মারা যাবে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে এখনই তার কাছে পাঠিয়ে দিচ্ছি। আর এটা শুনে সিম্বার সাথে সাথে অনেক রেগে যায়, কারণ এতদিন সে তার বাবার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করেছিল, কিন্তু আসল ঘটনা সে এখন বুঝতে পারে। তাই সে সাথে সাথে স্কারের ওপর ঝাঁপিয়ে পড়ে। আর স্কার তখন সবাইকে বলে, দেখো সবাই, সিম্বা প্রথমে মুফাসাকে মেরেছে আর এবার সে আমাকেও মারতে চায়। কিন্তু রানী তখন বলে যে, স্কার, তুমি তো বলেছিলে মুফাসা মারা যাওয়ার পর তুমি সেখানে পৌঁছেছিলে, তাহলে তুমি মুফাসার মৃত্যু কিভাবে দেখলে? আর এটা শুনে সেখানকার সবাই বুঝতে পারে স্কার আসলে এতদিন মিথ্যা কথা বলছিল। আর তখনই হায়না আর সিংহদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। স্কার আর সিম্বা নিজেদের মধ্যে ভয়ানক লড়াই করতে শুরু করে। অন্যদিকে টিমন আর পুম্বাও হায়নাদেরকে মারতে থাকে। কিছুক্ষণ পর স্কার বুঝতে পারে তারা সবাই হেরে যাচ্ছে, তাই সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সিম্বা তার পিছু পিছু আসে। উঁচু একটা জায়গায় আসার পর স্কার সিম্বাকে বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। সিম্বা তখন বলে, আমি তোমার মতো খারাপ নই, যাও, তোমাকে মাফ করে দিলাম, কিন্তু তুমি আমার রাজ্যের সীমানার মধ্যে থাকতে পারবে না আর কখনোই এখানে ফেরত আসবে না। কিন্তু এটা স্কার তখনই সিম্বার ওপর আক্রমণ করে বসে আর তাদের মধ্যে আবার ভয়ানক লড়াই শুরু হয়। এক পর্যায়ে স্কার সেই উঁচু জায়গা থেকে নিচে পড়ে যায় আর সেখানে তখন হায়নার দল চলে আসে। হায়নারা স্কারকে বলে, তুমি এতদিন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছো। কিন্তু স্কার বলে, বন্ধুরা, তোমরা চিন্তা করো না, আমরা আবার নিজেদের দল বানিয়ে রাজ্য দখল করব। কিন্তু হায়নারা আর তার কোনো কথা না শুনে তার উপর আক্রমণ করে। তারা সবাই মিলে স্কারকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে আর এরপর সেখানে অনেক বৃষ্টি শুরু হয়। রফিক তখন সেখানে এসে সিম্বাকে নতুন রাজা হিসেবে ঘোষণা করে আর এভাবে অনেক দিন কেটে যায়। আমরা বেশ কিছু মাস পরের দৃশ্য দেখতে পাই, যেখানে এই রাজ্যটা আবার আগের মতো সবুজ গাছপালায় আবৃত হয়ে গেছে আর যে প্রাণীরা এই এলাকা ছেড়ে চলে গিয়েছিল তারাও ফিরে এসেছে, কারণ এখন এই রাজ্য শাসন করে সিম্বা। আর আজকে সিম্বা আর নালার একটা সন্তান হয়েছে। আর বরাবরের মতোই রফিক এবারও তাদের নতুন সন্তানকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। হয়তো এই বাচ্চাটাও কোনো একদিন এই রাজ্য শাসন করবে। আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়। এটি আমার সব থেকে পছন্দের গল্পগুলোর মধ্যে একটি, কারণ আমার মনে হয় এই গল্পটা থেকে অনেক কিছু শেখার আছে। ভালোবাসা, পরিবার, দায়িত্ব এবং উদার মানসিকতা, এই সব গুণ মিলেই আসলে একজনকে সম্পূর্ণরূপে রাজা বানিয়ে তোলে। আর এই সমাজে যার যতটুকু দায়িত্ব রয়েছে, সবাই যদি তার কাজগুলো ঠিকভাবে করে, তাহলে হয়তো কোনো একদিন আমাদের রাজ্যটাও মুফাসার রাজ্যের মতো সুন্দর হয়ে উঠবে। এই আশাতেই আজকে বিদায় নিচ্ছি। গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন।